ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পটলাইট মুভিজ। আজকের আপনাদের জন্য ছোটলোক ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। এক মহিলার রহস্যকর মৃত্যুর পেছনে লুকিয়ে রয়েছে অনেক সত্য। সন্দেহের তালিকায় এক মধুচক্রের ফাঁদে পড়া স্বামী, দুই রাজনৈতিক দল ও অনেক অতীতে ঘটে যাওয়া রহস্য, আর এক পুলিশ অফিসার যে কিছুতেই হাল ছাড়ে না। আর কেনই বা হলো সেই মহিলার খুন? ছোটলোক ওয়েব সিরিজে আছে ভালোবাসা, ঘৃণা ও বিশ্বাসঘাতকতা। জেনে নেওয়ার জন্য পুরো এক্সপ্লেনেশনটা দেখতে হবে। এই ওয়েব সিরিজের টোটাল 9টি এপিসোড আছে, আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে নেব। এই ভিডিওতে ওয়েব সিরিজের প্রথম 4টি এপিসোড এক্সপ্লেন করা হবে, আর বাকি 5টা এপিসোড নেক্সট ভিডিওতে থাকবে। আর যদি আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সো চলুন তাহলে শুরু করা যাক। ওয়েব সিরিজের শুরুতেই আমরা একটি মেয়ের মৃতদেহ দেখতে পাই। সকালে তার বাড়ির কাজের মেয়ে এসে তার মৃতদেহ প্রথম দেখতে পায়। দেখে মনে হচ্ছিল মেয়েটিকে খুন করা হয়েছে। মেয়েটির নাম রূপসা ঘোষ, আর এই কেসটির তদন্তের ভার এসআই সাবিত্রীকে দেওয়া হয়। এর পরের সিনে আমরা রাজা আর তার স্ত্রী মল্লিকাকে দেখি। মল্লিকা জানতে পারে সে প্রেগনেন্ট, আর রাজা তখন রূপসারই খবরটা দেখছিল। মল্লিকা তখন রাজাকে বিকেলে একজন ডিভোর্স লয়ারের কাছে যাওয়ার কথা বলে। রাজা বলে তার শরীরটা আজ ভালো নেই, তাই ক্যান্সেল করে দিতে। দেখে মনে হচ্ছিল তাদের সম্পর্কটা ভালো না, তাই তারা দুজন ডিভোর্স করছে। পরের সিনে আমরা সাবিত্রীকে সেই ক্রাইম সিনে যেতে দেখি। ততক্ষণে সেই ফ্ল্যাটের লোকজন রূপসার ঘরে গিয়ে সেলফি তুলতে শুরু করে দিয়েছে। পুলিশ তাদের ঘর থেকে বের করে ইনভেস্টিগেশন শুরু করে। তখনই একজন পুলিশ অফিসার এসে সাবিত্রীকে রূপসার মোবাইল ফোনটা দেয়। এরপর সাবিত্রী সেই ফ্ল্যাটের লোকজনের সাথে কথা বলে জানতে পারে তারা আগের দিন বিকেলে একটা ছেলেকে রূপসার ফ্ল্যাট থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখেছে। এরপর সাবিত্রী রূপসার কাজের মেয়ের কাছ থেকে জানতে পারে রূপসার এক বয়ফ্রেন্ড ছিল যার নাম সুমন, এবং সেই ফ্ল্যাটের একটি মহিলা সাবিত্রীকে বলে 4 দিন আগে সে একটা মেয়েকে রূপসার সাথে কথা বলতে দেখেছে। এরপর সাবিত্রী রূপসার বয়ফ্রেন্ড সুমনকে থানায় ডেকে আনে। সুমন জানায় সে ফুড ডেলিভারি করে এবং তার আর রূপসার ছোটবেলা থেকে সম্পর্ক। কিন্তু লকডাউনে তার চাকরিটা চলে যাওয়ার পর থেকে রূপসা তাকে তেমন পাত্তা দিত না। এরপর রূপসার হাতে অনেক ক্যাশ চলে এসেছিল। রূপসা একটা ফ্ল্যাট এবং সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনেছিল। সাবিত্রী তখন জিজ্ঞেস করে রূপসা কি করত। সুমন বলে সে একটা পার্ট টাইম জব করত, তার সাথে খুচরো মডেলিং। তার হাতে এত ক্যাশ কী করে এসেছিল সেটা সুমন নিজেও জানতো না। সে একদিন রূপসাকে ফলো করেছিল এবং সে রূপসাকে একটা ছেলের সাথে হোটেল থেকে বের হতে দেখেছিল। তখনই সে রাস্তায় রূপসাকে দুঘা দিয়েছিল, আর তারপর থেকেই রূপসা তাকে অ্যাভয়েড করতে শুরু করে দিয়েছিল। তাই সে একদিন রূপসার সাথে তাদের রিলেশনশিপের ব্যাপারে কথা বলতে গেছিল, কিন্তু রূপসা তাকে অ্যাভয়েড করছিল। তাই সুমন তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। রূপসা তখন তাকে দূরে ঠেলে সরিয়ে দেয়, আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের চিৎকার চেঁচামেচিতে তাদের ফ্ল্যাটের চেয়ারম্যান এসে তাদের এইসব চিৎকার চেঁচামেচি করতে বারণ করে। এরপর আমরা মল্লিকাকে দেখি। সে একটা ডক্টরের কাছে এসেছিল তাদের বাচ্চাটা অ্যাবর্শন করানোর জন্য। এর পরের সিনে আমরা দেখি সাবিত্রী রূপসার বাবার সাথে কথা বলতে গেছে। রূপসার বাবা সাবিত্রীকে জানায় বছর 4 আগে রূপসার জন্য তাকে 2বার থানায় যেতে হয়েছিল, কারণ সে ছেলেদের ব্ল্যাকমেল করে টাকা চাইত। আর অন্যদিকে মল্লিকাকে তার অফিসের কালিক এসে জানায় যে রূপসা আগের দিন রাতে খুন হয়ে গেছে। রূপসা মল্লিকারই অফিসে কিছুদিনের জন্য রিসেপশনের কাজ করেছিল। এইদিকে সাবিত্রী তার সিনিয়রকে রূপসার মোবাইল থেকে ডাউনলোড করা কিছু ছবি দেখায়। ছবিগুলো রূপসার আর রাজার ছিল। দেখে বোঝা যাচ্ছিল ছবিগুলো রূপসাই তুলেছে। সাবিত্রী তার সিনিয়রকে জানায় রূপসার মেন ইনকাম সেক্স ওয়ার্ক থেকেই হতো, এবং রূপসা আর রাজার চ্যাট হিস্ট্রি থেকে জানা গেছে রূপসা রাজাকে তাদের প্রাইভেট ছবিগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করছিল। রূপসা রাজার কাছ থেকে 20 লাখ টাকা চেয়েছিল, আর না দিলে তাদের এই ছবিগুলো সে রাজার অফিসে পাঠিয়ে দেবে। আর গতকাল সন্ধ্যে 6টার সময় রাজা রূপসার ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল, আর 6টার পরই সেই ফ্ল্যাটের একাধিক লোক একটা ছেলেকে রূপসার ফ্ল্যাট থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখেছিল। আর রূপসাকে দড়ি বা ওই জাতীয় কোনো একটা জিনিস দিয়ে সাফোকেট করে মারা হয়েছিল। কিন্তু সেই মার্ডার ওয়েপেনটা আর পাওয়া যাবে বলে সাবিত্রী আর মনে করে না। কিন্তু সাবিত্রী বলে যদি টাইম অফ ডেথের সাথে রাজার মোবাইলের টাওয়ার লোকেশন এবং টাইম ম্যাচ করে যায় তাহলেই জানা যাবে আদেও খুনটা রাজা করেছে কিনা, আর তারা সেটা তাড়াতাড়ি পেয়ে যাবে। আর রূপসার একার পক্ষে ব্ল্যাকমেল করাটা সম্ভব না, এর পেছনে নিশ্চয়ই কোনো গ্যাং আছে। আর সুমন মানে রূপসার বয়ফ্রেন্ডও তাদের সন্দেহের তালিকায় রয়েছে। এইসব বলে সাবিত্রী সেখান থেকে বেরিয়ে আসে। এরপর জামিল অর্থাৎ সাবিত্রীর জুনিয়র, যে সাবিত্রীর সাথে এই কেসটা হ্যান্ডেল করছে, তার কাছে থানা থেকে ফোন আসে, আর তারা জানতে পারে রূপসার মার্ডারের টাইমের সাথে রাজার মোবাইলের টাওয়ার লোকেশন এবং টাইম ম্যাচ করে যাচ্ছে। তাই তারা রাজাকে রাজার অফিসে গিয়েই অ্যারেস্ট করে, এবং আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রাজা রূপসাকে ফোনে বলে যে আজ 6টার সময় সে তার কাছে যাবে। রূপসা তখন রাজাকে বলে পুরো ক্যাশটা থাকলেই এসো, না তো আসতে হবে না। এরপর রাজা যখন 6টার সময়
20 লাখ টাকা নিয়ে রূপসার ফ্ল্যাটে যায়, সে দেখে রূপসার ফ্ল্যাটের দরজা খোলা। সে ঘরে ঢুকে দেখে রূপসা মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। সে তখন খুব ভয় পেয়ে যায় আর তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। এই সব ঘটনা রাজা সাবিত্রীকে বলছিল। সাবিত্রী তখন রাজাকে জিজ্ঞেস করে, এত ক্যাশ কোথা থেকে পেলেন? সে বলে, সরকারি সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ ঘুষের টাকা। সাবিত্রী তখন জিজ্ঞেস করে, ওই টাকাটা এখন কোথায়? রাজা বলে, বাড়িতে আছে। রাজা আরও বলে, ওর সাথে রূপসার গোটা 3 মাস ধরে একটা অ্যাফেয়ার চলছিল ঠিকই, কিন্তু রূপসা যে এটা প্ল্যান করে করেছে রাজা সেটা বোঝেনি। যখন রূপসা ব্ল্যাকমেল করা স্টার্ট করে তখন রাজা তার হাতে পায়ে ধরে, এমনকি ধমকিও দিয়েছিল। কিন্তু সে রূপসাকে খুন করেনি। তারা রাজার ব্যাকগ্রাউন্ডও চেক করে দেখতে পারে, এটা তার দ্বারা করা সম্ভবই না। সাবিত্রী রাজাকে বলে যে আপনি দেখলেন একটা মেয়ে খুন হয়ে পড়ে আছে, আপনি পালিয়ে গেলেন, আপনি সেটা আবার খবরেও দেখলেন, তারপরও চুপ করে বসেছিলেন। আপনার একবারও মনে হলো না এতে আপনি আরও ফেঁসে যেতে পারেন? রাজা বলে, সে অনেকবার ভেবেছিল, কিন্তু সে একটা সরকারি চাকরি করে, ওর ফ্যামিলির একটা সামাজিক পরিচয় আছে। রাজার মা মোহর ভট্টাচার্য বহুদিন ধরে রাজনীতির সাথে যুক্ত, সীতাহাটি পৌরসভার চেয়ারপারসন, ইনফ্যাক্ট এই বছর বিধানসভার নির্বাচনের একজন ক্যান্ডিডেট। তাই সে ভয় পেয়ে কাউকে কিছু জানায়নি। তখন সাবিত্রী বলে, আপনার মনে হলো না রূপসার মোবাইল চেক করলে তাদের ছবি, ভিডিও, চ্যাট হিস্ট্রি পুলিশের হাতে চলে আসবে, আর তার সাথে রাজার মোবাইলের টাওয়ার লোকেশন টাইম ম্যাচ করলেই তাকেই দোষী বলে মনে হবে? রাজা বলে, সে খুনটা করেনি। রাজা আরও জানায় যে রূপসা তার বউ মল্লিকারই অফিসের এক্স কলিগ ছিল, টেম্পোরারির জন্য তাদের অফিস জয়েন করেছিল। রাজা এইসব কিছুই জানতো না। একদিন হঠাৎ সিনেমা দেখতে সে মল্লিকাকে নিয়ে একটা মলে গেছিল। তখন রূপসা মল্লিকার সাথে কথা বলতে আসে, আর তখনই রাজা জানতে পারে যে রূপসা মল্লিকারই অফিসের এক্স কলিগ। পরে রূপসা রাজাকে একা পেয়ে তার সাথে কথা বলতে আসে এবং হঠাৎই সে রাজার নাম্বারটা চায় এবং বলে, চিন্তা নেই, বউ কেন কেউই জানতে পারবে না। রাজা তাই তার ফোন নাম্বারটা দেয়। তারপর 2 মাস ঝড়ের মতন কেটে যায়। তারা হোটেলে যাওয়া শুরু করে। রূপসা রাজার ভিডিও করত, তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ফটো তুলত। রাজা বারণ করলে বলতো ওর নাকি ক্যামেরা দিয়ে দেখতে ভালো লাগে। সাবিত্রী তখন রাজাকে জিজ্ঞেস করে, আপনার কাছে যে এত ক্যাশ থাকতো সেটা কি আপনি নিজেই রূপসাকে বলেছিলেন? রাজা বলে, না, রূপসাকে এইসব বলার দরকার পড়তো না। একদিন রাজা রূপসাকে একটা পারফিউম গিফট করেছিল। ওটার দাম ছিল 16,500 টাকা। তাই রূপসা বুঝেই গেছিল রাজার কাছে অনেক ক্যাশ আছে। এইসব শুনে সাবিত্রী তাকে জিজ্ঞেস করে কিভাবে রূপসা টাকাটা চাইলো। রাজা বলে, খুবই ক্যাজুয়ালি তার কাছ থেকে একদিন রূপসা 20 লাখ টাকা চায় আর বলে তাদের ভদ্রেশ্বর বাড়ির 2 তলা হবে, তাই 20 লাখ টাকা লাগবে, সে 2-3 বছরে শোধ করে দেবে। রাজা তখন তাকে বলে এত ক্যাশ সে কোথা থেকে পাবে, কিন্তু রূপসা তার কথায় বিশ্বাস করে না, কারণ সে জানতো রাজা ঠিক জোগাড় করে দিতে পারবে। সাবিত্রী তখন রাজাকে জিজ্ঞেস করে, রূপসা ভদ্রেশ্বর বলেছিল নাকি কাঁচরাপাড়া? রাজা বলে, ভদ্রেশ্বর। সাবিত্রী তখন রাজাকে জানায় যে রূপসার বাড়ি কাঁচরাপাড়ায়। রাজা বলে, সে প্রথমে ভেবেছিল রূপসা একটা চান্স নিচ্ছে, কিন্তু 2-3 দিনে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যায়। রাজার অফিসের ঠিকানা, তার কলিগদের নাম, নাম্বার সব একদিন মেসেজ করতে লাগলো। রাজা ভাবতেও পারেনি রূপসা এতটা হোমওয়ার্ক করে এসছে। সাবিত্রী রাজাকে জিজ্ঞেস করে, আপনি নেগোশিয়েট করেননি? রাজা বলে, হ্যাঁ করেছিলাম, মধুমামাও ট্রাই করেছিল। সাবিত্রী তখন জিজ্ঞেস করে, মধুমামাটা কে? রাজা বলে, মধুসূদন ঘোষাল, তার মায়ের একমাত্র ভাই। আগে আসানসোলে থাকতো, ইদানিক কলকাতায় থাকে। কয়েকদিন আগে অবধি সে রাজার মায়ের কাছেই ছিল, কিন্তু এখন একটা পিজিতে থাকে। সাবিত্রী জিজ্ঞেস করে, পিজিতে কেন? রাজা বলে, মধুমামা আসানসোলে নিজের বাড়িতে ব্যাংক লোন নিয়ে একটা বিউটি পার্লার চালাতো, আর সেখানেই কোনো একটা কেস হয়, তাই গা ঢাকা দিতেই সে রাজার মায়ের কাছে এসেছিল। আর মধুমামা তার মায়ের কাছ থেকে টাকাও চেয়েছিল, কিন্তু তার মা দিতে চায়নি, এমনকি সে রাজার কাছ থেকেও টাকা চেয়েছিল। সাবিত্রী তখন রাজাকে জিজ্ঞেস করে যে এই সূত্রেই কি সে মধুমামাকে রূপসার ব্যাপারটা মিটিয়ে ফেলার অফারটা দেয়। রাজা বলে, মধুমামা রূপসার সাথে দেখা করে ব্যাপারটা মিটিয়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু বেশি সুবিধে করতে পারেনি। একদিন মধুমামা রাজাকে না জানিয়েই রূপসাকে 2টো ছেলেকে দিয়ে থ্রেট দেওয়ায়, কিন্তু রূপসা উল্টে সেই ছেলেগুলোকে পুলিশের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আর তার পরের দিনই রূপসা রাজাকে ফোন করে একটা ফাইনাল ডেট জানতে চেয়েছিল। রাজা কোনো মতে 1 সপ্তাহ ঠেকিয়েছিল, কিন্তু সে বুঝতে পারল যে ব্যাপারটা ঠেকানো যাবে না। সাবিত্রী তখন রাজাকে জিজ্ঞেস করে, আপনার বিয়ে হয়েছে না কিছু মাস আগে? রাজা বলে, হ্যাঁ 7 মাস আগে। সাবিত্রী জিজ্ঞেস করে, প্রেম করে? রাজা বলে, হ্যাঁ, ফেসবুকে প্রেম। মল্লিকা তখন নয়ডায় চাকরি করত, তারপর মেসেজ, ফোন নাম্বার, কলকাতায় কফি শপ, তারপর বিয়ে। সাবিত্রী জিজ্ঞেস করে, আপনাদের সম্পর্কটা কি কোনোভাবেই চলছিল না? রাজা বলে, মল্লিকা খুবই সিম্পল একটা মেয়ে, জীবনে চাহিদা কম, অল্প বয়সে মা বাবাকে হারিয়েছে, ওর হয়তো একটা সামাজিক পরিচয়ের প্রয়োজন ছিল, আর রাজারও একটু পার্সোনাল স্পেসের দরকার ছিল, যেখানে রাজাকে কেউ ডিস্টার্ব করবে না। এরপর একদিন রাজা মল্লিকাকে বিয়ে করবে বলে তার মায়ের কাছে নিয়ে যায়। সেখানে মধুমামাও ছিল।
কিন্তু রাজার মা মল্লিকাকে রাজার বউ হিসেবে মেনে নেয় না। এরপর সাবিত্রী রাজাকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। রাজা বলে তার যখন 14 বছর বয়স তার বাবা মারা গেছেন, তার বাবা সুইসাইড করেছিলেন। সাবিত্রী জিজ্ঞেস করে তিনি কি করতেন। রাজা বলে তেমন কিছু না, আসলে তার ঠাকুরদা ধীরাজ কুমার একসময় বাংলা সিনেমার নায়ক হিসেবে অনেক নাম করেছিলেন, তারপর সীতাহাটিতে গিয়ে সেটেল করেন। তার বাবাও চেষ্টা করেছিলেন বাংলা সিনেমার নায়ক হবার, 3-4টে ছবিও করেছিলেন, কিন্তু কিছুই হয়নি। তারপর থেকে বাড়িতেই থাকতেন, আর তিনি অ্যালকোহলিক ছিলেন। এরপর আমরা সাবিত্রীকে তার সিনিয়রের সাথে কথা বলতে দেখি। তার সিনিয়র তাকে জানায় যে এই কেসে অনেক বড় মাথা ঢুকে গেছে। একদল চাইছে যে রাজা ছাড়া পাক, আর আরেক দল চাইছে যেন রাজা ছাড়া না পাক, তাই কেসটা এখন খুবই সামলে হ্যান্ডেল করতে হবে। এরপর আমরা সাবিত্রীকে মল্লিকার সাথে কথা বলতে শুনি। মল্লিকা সাবিত্রীকে জানায় যে সে প্রেগনেন্ট, আর তাই সে আজ অফিসও যায়নি এবং সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে রাজাকে ডিভোর্স দেবে। সাবিত্রী মল্লিকাকে জিজ্ঞেস করে আগের দিন অর্থাৎ রূপসা যেদিন খুন হলো সেদিন সে কি করছিল। মল্লিকা বলে ও বাড়িতেই ছিল, শরীরটা ভালো ছিল না বলে ঘুমাচ্ছিল। বিকেলে তার শরীরটা একটু বেটার মনে হয়, তাই 4টে নাগাদ মল্লিকা বাড়ির পাশেই একটা মলে কিছু কেনাকাটি করতে যায় এবং 6টা নাগাদ বাড়ি ফিরে আসে। সাবিত্রী তাকে জিজ্ঞেস করে ওর হাজব্যান্ড মানে রাজা কখন বাড়ি ফেরে। মল্লিকা বলে 6:30 থেকে 6:45-এর মধ্যে রাজা বাড়ি ফিরে এসেছিল। সাবিত্রী জিজ্ঞেস করে তখন রাজা কেমন অবস্থায় ছিল। মল্লিকা বলে তখন রাজাকে খুব বেশি টেন্স লাগছিল, আর ইদানিং করে রাজা বেশিরভাগ টাইমই অনেক স্ট্রেসে থাকতো, তাই মল্লিকা প্রথমে বুঝতে পারিনি। রাজা বাড়িতে ঢুকেই তার ঘরে একটা ড্রয়ারে অনেক টাকা রাখছিল। তখনই মল্লিকা রাজার ঘরে চা নিয়ে ঢোকে, আর মল্লিকা এইসব দেখে ফেলে। সাবিত্রী জিজ্ঞেস করে আপনি আগে কখনো ওনাকে এত টাকা রাখতে দেখেছেন। মল্লিকা বলে ওই ড্রয়ারের চাবি সবসময় ওর কাছেই থাকতো। অফিস থেকে মাঝে মধ্যে বাড়ি ফিরে ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত। তাদের বিয়ের 1.5-2 মাস পর একদিন রাজা সেই ঘরের দরজা বন্ধ করতে ভুলে গেছিল। মল্লিকা তখন তাকে জিজ্ঞেস করেছিল ওই টাকাগুলো কি ঘুষ। রাজা তখন বলে ঘুষ সে সেই ইচ্ছা নেয় না, ওটা সিস্টেমের একটা অংশ, না নিলে কোনো একটা কোনায় পড়ে থাকতে হবে, আর এই সব ওদের ফিউচারের জন্যই নিচ্ছে। রাজা তারপর মল্লিকাকে জিজ্ঞেস করে তুমি আমাদের ফিউচারের জন্য কি করছো বলতে পারবে। এই শুনে সাবিত্রী মল্লিকাকে জিজ্ঞেস করে রাজা এমনটা বলল কেন, মল্লিকা কি নিজের কর্তব্যের অভাব হচ্ছিল। মল্লিকা তখন বলে তার সেক্স নিয়ে কিছু প্রবলেম আছে। তার ছোটবেলাটা কেটেছে 1.5 কামরার একটা ঘরে। তার বাবা মাঝারি হোটেলের কুকের কাজ করত। রোজ রাতে তার ঘুমিয়ে পড়ার পর তার বাবা বাড়ি ফিরত। মল্লিকা মেঝেতেই ঘুমোতো। রোজ রাতে তার মায়ের চিৎকারে তার ঘুম ভেঙে যেত। এই শুনে সাবিত্রী তাকে জিজ্ঞেস করে যে মল্লিকার সাথে রাজার গোটা 3 মাস ধরে কোনো সম্পর্ক ছিল না, তাহলে সে প্রেগনেন্ট কি করে হলো। মল্লিকা বলে ওটা অ্যাক্সিডেন্টলি ঘটে, সে বুঝতে পেরেছিল রাজা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, কিন্তু সেটা কেন রাজা তার সাথে শেয়ার করতো না। একদিন রাজা খুব বেশি নেশা করে ফেলেছিল আর একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল, তখনই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সাবিত্রী তাকে জিজ্ঞেস করে সেই দিন রাজা কি তাকে কিছু বলেছিল। মল্লিকা বলে রাজা নিজের ছোটবেলার ঘটনা অস্পষ্টভাবে বলছিল আর কাঁদছিল। রাজার বাবা মার সম্পর্কর জটিলতা পরিষ্কার গোছানোভাবে কিছুই বলছিল না। সাবিত্রী তাকে জিজ্ঞেস করে এই ঘটনার পর তাদের সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। মল্লিকা বলে পরিবর্তন হওয়ার মতন আর কিছুই ছিল না, তখন অবধি অনেক দেরি হয়ে গেছিল। সাবিত্রী তাকে জিজ্ঞেস করে রূপসার সাথে তার লাস্ট কবে দেখা হয়। মল্লিকা বলে একটা মলে, যখন রাজা আর সে একটা সিনেমা দেখতে গেছিল। তারপর রূপসার সাথে ফোনে কয়েকবার কথা হয়েছে, কিন্তু দেখা হয়নি। সাবিত্রী তাকে জিজ্ঞেস করে আপনি কোনো ইন্ডিকেশন পেয়েছিলেন যে আপনার স্বামীর সাথে তার কিছু চলছে। মল্লিকা বলে না, সে কিছুই বুঝতে পারেনি। রূপসা এটা অনেক সূক্ষ্মভাবে করেছিল, আর রূপসা যে তার সাথে এমনটা করবে সেটা মল্লিকা কখনোই ভাবিনি। রূপসা যখন তার সাথে কাজ করত, রূপসা মল্লিকার খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছিল, আর অফিসের বাকিরা রূপসাকে অ্যাভয়েড করেই চলতো, কারণ রূপসার জীবনটা বাকি মেয়েদের থেকে আলাদা ছিল। রূপসা মল্লিকার সাথে সব কথাই শেয়ার করত, যা হয়তো কারোর সাথে করেনি। এরপর যেখানে রূপসা অ্যাজ আ সেক্স ওয়ার্কার নিজের একটা ক্লায়েন্টের কাছে গেছে, আর আমরা বুঝতেই পারি রূপসা একজন এসকর্ট ছিল, আর তাই হয়তো অফিসের সবাই তাকে অ্যাভয়েড করেই চলতো। এরপর আমরা রাজার মা মোহরকে দেখি সাবিত্রীর সাথে দেখা করতে এসছেন। তিনি সাবিত্রীকে তার ছেলেকে অ্যারেস্ট করার জন্য ইনডাইরেক্টলি পোস্টিং ট্রান্সফার করে দেওয়ার হুমকি দেয়। সাবিত্রী শুধু বলে আপনি আপনার ছেলের সাথে দেখা করতে এসছেন তো, একটু ওয়েট করুন, পাঠিয়ে দিচ্ছি, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মোহরকে তন্ময় বাগচি নামের একজনের সাথে ফোনে কথা বলতে দেখি। তন্ময় একজন সিটিং এমএলএ এবং মিনিস্টার, তারা দুজনেই একই দলের হয়ে কাজ করে, কিন্তু এই বছর ইলেকশনের জন্য হাইকমান্ড থেকে তন্ময়কে সরিয়ে মোহরকে ইলেকশনের টিকিট দেয়, আর মোহর জিতে গেলে তন্ময়ের জায়গা পেয়ে যাবে, যেটা তন্ময় একদমই সহ্য করতে পারছিল না। কিন্তু তন্ময় মোহরকে বলে তার যদি কোনো হেল্প লাগে তাহলে মোহর তাকে বলতে পারে। মোহর আগেও তো কোনো প্রবলেমে পড়লে তন্ময়কে বলতো। এই বলে তন্ময় ফোনটা কেটে দেয়, আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই।
রাজার বাবা বাড়িতে বসে খবরের কাগজ পড়ছিল। তখনই তাদের বাড়ির কাজের মেয়ের ওপর নজর যায় এবং সে ওই মেয়েটার হাত ধরে তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। ওই মেয়েটা যে করে হাতটা ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওই মেয়েটা নিজের বরকে নিয়ে মোহরের কাছে আসে। তন্ময়ও সেখানেই ছিল। তন্ময় সেই ছেলেটাকে মাথা গরম করতে মানা করে আর ব্যাপারটা সামলে নেয়। রাতে এই বিষয়ে মোহর তার বর অর্থাৎ রাজার বাবার সাথে কথা বলতে গেলে রাজার বাবা তাকে উল্টোপাল্টা কথা বলে মারধর করে আবার ব্যালকনিতে মদ খেতে চলে যায়। মোহর তখন পেছন থেকে এসে তাকে ধাক্কা মেরে ব্যালকনি থেকে ফেলে দেয়। এই সব কিছু তাদের বাড়ির ড্রাইভার ফারুক দেখে ফেলে। সে রাজার বাবাকে মৃত অবস্থায় দেখে কাঁদতে শুরু করে। এরপর মোহর ফারুককে ডেকে পুলিশকে মিথ্যে কথা বলার জন্য বলে। আর এখানেই 4 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। বাকি 5টা এপিসোড আমরা নেক্সট ভিডিওতে কভার করব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে। টিল দেন, টাটা।